হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা এসেছি প্রিপোজিশন পার্ট 2 ভিডিও নিয়ে। এখানে আমরা কিছু এমসিকিউ আছে, 25টা এমসিকিউ আজকে প্র্যাকটিস করে নেব। তো এখানে একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি। এই বইয়ের ওপরে অথারের নাম লেখা রয়েছে, লেখকের নাম, ঠিক কিনা? তাহলে বইয়ের ওপরই তলে, তাহলে ওপরই তল বলতে বোঝাচ্ছে সারফেস। আর এই ওপরিতল বোঝাতে অন প্রিপোজিশন বসে। কোশ্চেন আছে, দ্য অথার্স নেম ইজ ড্যাশ দ্য কভার অফ দ্য বুক। তাহলে বইয়ের এটা কভার, কভার বলতে ওপরিতলকে বোঝাচ্ছে। তাহলে তলের ওপরে, তাহলে তলের ওপরে বোঝালে তখন কি প্রিপোজিশন বসে? অন বসে। তাহলে দ্য অথার্স নেম ইজ অন দ্য কভার অফ দ্য বুক হবে, তাহলে সঠিক উত্তর অন। চলে যাব পরের প্রশ্নে। দেয়ার আর নো প্রাইসেস ড্যাশ দিস মেনু। এখানে দিস হবে না, এটা দি করলাম। দেয়ার আর নো প্রাইসেস ড্যাশ দ্য মেনু। রেস্টুরেন্টে গেছো, তো রেস্টুরেন্টে তোমাকে দিয়ে দিয়েছে মেনু। তো মেনুর বিভিন্ন খাবার আইটেমের নাম রয়েছে, 1 নম্বর 2 নম্বর, হ্যাঁ, সবগুলো খাবার আইটেমের নাম রয়েছে, কিন্তু সেখানে দাম দেওয়া নেই। তাহলে মেনুর এখানে ওপরের, মেনুর ওপরের যে লিস্টগুলো রয়েছে তার উপরে খাবারের দাম দেওয়া নেই, প্রাইস দেওয়া নেই। তাহলে এখানে কী বোঝাচ্ছে? যে মেনুর ওপরই তলকে বোঝাচ্ছে, মানে সারফেস। যখন সারফেস বোঝাবে তখন সেক্ষেত্রে কী প্রিপোজিশন বসবে? না, অন। কি বসবে? অন। তাহলে দেয়ার আর নো প্রাইসেস অন দ্য মেনু, তাহলে সঠিক উত্তর কী হবে? অন। চলে যাব আমরা পরের প্রশ্নে। ইউ আর স্ট্যান্ডিং ড্যাশ মাই ফুট। তুমি দাঁড়িয়ে আছো আমার পায়ের পাতার উপরে। তাহলে আমার পায়ের পাতার উপরে দাঁড়িয়ে আছো, তাই আমার পায়ে লাগছে, একটু সরে যাও প্লিজ। তাহলে আমার পায়ের পাতার ওপরে বোঝাচ্ছে, ওপরই তল বলতে কী বোঝায়? সারফেস। সারফেস বা ওপরিতল। সারফেস বা ওপরিতল বোঝাতে অন প্রিপোজিশন বসে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অন। দেয়ার ওয়াজ এ নো স্মোকিং সাইন ড্যাশ দ্য ওয়াল। দেওয়ালের ওপরে নো স্মোকিং কথাটা লেখা আছে, তাহলে এখানেও বোঝাচ্ছে সারফেস বা উপরিতল। তাহলে সেক্ষেত্রে কী হবে? কি প্রিপোজিশন? অন বসবে, তাহলে সঠিক উত্তর এখানে অন। সি ইজ ড্যাশ হোম। এখানে একটা নিয়ম আমাদের জেনে নিতে হবে। স্টেশনারি পজিশন, যাকে বাংলাতে বলে স্থির অবস্থান। স্টেশনারি পজিশন বা স্থির অবস্থান বোঝালে অ্যাট প্রিপোজিশন বসে। অর্থাৎ স্থির অবস্থান বলতে সে বাড়িতে রয়েছে, তাহলে আগে থেকে রয়েছে, বা একে আমরা বলতে পারি এক্সিস্টিং স্টেট, অর্থাৎ আগে থেকে বিদ্যমান, বাড়িতে আগে থেকেই ছিল। তাহলে বিদ্যমান বা থাকা, সেক্ষেত্রেও অ্যাট। তাহলে সি ইজ অ্যাট হোম হবে, সঠিক উত্তর তাহলে অ্যাট। চলে যাব পরের প্রশ্নে। দ্য ট্রেন ইজ ড্যাশ মোশন। দেখো, যখন মোশন বোঝাচ্ছি তখন সেটা বোঝাচ্ছে মুভমেন্ট। তো এই মুভমেন্ট বা গতিশীল অবস্থা যখন বোঝাবে তখন ইন প্রিপোজিশন বসে। কি বসে? ইন। তাহলে দ্য ট্রেন ইজ ইন মোশন হবে, সঠিক উত্তর তাহলে ইন। চলে যাব পরের প্রশ্নে। হি লিভস ড্যাশ আলওয়ার ড্যাশ রাজস্থান। দেখো, রাজস্থান একটা স্টেট, এখানে ফুল স্টপ হবে, এখানে ফুল স্টপ হবে। তো রাজস্থান একটা স্টেট। স্টেট বলতে বোঝাচ্ছে রাজ্যকে। আলওয়ার তার মধ্যে একটা ছোট জায়গা, ছোট শহর, যে স্থানটা ছোট। কার পরিপ্রেক্ষিতে? না, রাজস্থান যেখানে একটা বড় রাজ্য, রাজস্থান যেখানে একটা রাজ্য, আলওয়ার রাজস্থানের মধ্যে একটা ছোট শহর। তাহলে ছোট শহরের ক্ষেত্রে স্মল প্লেস মানে ছোট কোনো জায়গার নাম, স্মল টাউন মানে ছোট কোনো শহরের নাম, তখন সেক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসানো হয়। আর তার উল্টোটা, অর্থাৎ
বিগ প্লেস বা বিগ টাউন বা সিটি, সিটি মানে নগর, সেটা তো অলরেডি বড় শহরকে বোঝাচ্ছে, বা কান্ট্রি দেশের নাম যেটা বড় স্থানকে বোঝাচ্ছে। এগুলো সবগুলোর ক্ষেত্রে কি বসবে? ইন বসবে। কি প্রিপোজিশন? ইন প্রিপোজিশন। আর ছোটোর ক্ষেত্রে অ্যাট। তাহলে এখানে হি লিভস ড্যাশ আলওয়ার, আলওয়ার একটা ছোট জায়গা, তার মানে অ্যাট প্রিপোজিশন বসবে। রাজস্থান সেই তুলনায় বড়, তাহলে ইন বসবে, অ্যাট ইন। সঠিক উত্তর অ্যাট ইন মানে অপশান এ। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নের ক্ষেত্রেও সেম রুল অ্যাপ্লাই হচ্ছে। এ টেম্পল ইজ সিচুয়েটেড ড্যাশ মাদুরাই ড্যাশ চেন্নাই। তাহলে এখানে যদি দেখি মাদুরাই চেন্নাইয়ে অবস্থিত ছোট একটা শহর মাদুরাই, তাহলে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট আর বড় জায়গার ক্ষেত্রে ইন। চেন্নাই একটা সিটির নাম বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে ইন বসবে। সুতরাং অ্যাট ইন, অপশান এতে আছে অ্যাট ইন, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কী আছে? দ্য ট্রেন উইল অ্যারাইভ ড্যাশ 6 ড্যাশ দ্য মর্নিং। দেখো দুটোই কিন্তু বোঝাচ্ছে টাইমকে, এটাও টাইম আর ছটাকেও বোঝাচ্ছে টাইম, 6টার সময় সকালে। যখন দুটো টাইমের উল্লেখ থাকবে তখন এর মধ্যে থেকে দেখতে হবে পয়েন্ট অফ টাইম, মানে এক্সাক্ট টাইমের কথা কোনটা বলছে। পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় কোনটা বলছে, না এই যে 6টাকে বলছে। তাহলে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বসবে অ্যাট প্রিপোজিশন। সেই তুলনায় আমরা যদি সকালকে দেখি, সকাল, তাহলে সকালটা হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। কেন পিরিয়ড অফ টাইম? তাহলে সকাল 6টা থেকে আমরা যদি 12টার আগে পর্যন্ত সময়টাকে ধরি, তাহলে সেক্ষেত্রে কী বোঝাচ্ছে? মর্নিং। তাহলে মর্নিং যে টাইমটা, সকাল যে সময়টা, সেটা পিরিয়ড অফ টাইম কেন বলবো, অনেকটা সময় কেন বলবো, বা দীর্ঘ পিরিয়ড কেন বলছি, সেটা বুঝতে পারছো? তাহলে এটাকে বলতে পারি আমি দীর্ঘ সময়কাল। মর্নিং সময়টাকে দীর্ঘ সময়কাল, সেই তুলনায় এই যে 6টা সময়টাকে পয়েন্ট অফ টাইম বলতে পারি। এখন দেখে নেওয়ার পালা যে তাহলে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় যখন বোঝাচ্ছে তখন অ্যাট, আর যখন পিরিয়ড অফ টাইম মানে দীর্ঘ সময় বোঝাচ্ছে তখন কি প্রিপোজিশন বসবে, না ইন। তাহলে এখানে ইন দ্য মর্নিং হবে আর অ্যাট 6 হবে, কেন কি 6টা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট, আর পিরিয়ড অফ টাইম বা দীর্ঘ সময়কালকে বোঝালে ইন। তাহলে অ্যাট ইন কোথায় আছে? অ্যাট ইন ফার্স্ট অপশানে আছে, সঠিক উত্তর তাহলে অ্যাট ইন। চলে যাব পরের প্রশ্নে। হি উইল মিট ইউ ড্যাশ দ্য মর্নিং। তাহলে মর্নিং যে সময়টা, এটাকে আমরা কি বলতে পারি? পিরিয়ড অফ টাইম, অনেকটা সময়। অনেকটা সময় কি বোঝাচ্ছে? পিরিয়ড অফ টাইম। তার মানে সেটা সেক্ষেত্রে কি বসবে? ইন প্রিপোজিশন বসবে। তাহলে এখানে কি বসবে? হি উইল মিট ইউ ইন দ্য মর্নিং, ইন সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি আছে? হি জাম্পড ড্যাশ দ্য রিভার। হি জাম্পড ড্যাশ দ্য রিভার, এটা করতে গেলে আমাদের আরেকটা নিয়ম জানতে হবে। তাহলে আমরা কতগুলো নিয়ম জানতে পারছি বলো তো? মুভমেন্ট, যখন মুভমেন্ট বোঝাবে, কোন মুভমেন্ট? না বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে মুভমেন্ট বোঝাতে ইন নয়, তখন ইনটু প্রিপোজিশন বসে। কি প্রিপোজিশন বসে? ইনটু। হি জাম্পড ড্যাশ দ্য রিভার, তো নদীর বাইরে ছিল, তো বাইরে থেকে নদীতে জাম্প করলো। তাহলে বাইরে থেকে এই যে নদীর ভেতরে যে মুভমেন্ট, এক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশন বসাবো। তাহলে সঠিক উত্তর কী হবে? ইনটু, অপশান ডি। চলে যাবো পরের প্রশ্নে। দেয়ার আর 3 স্টুডেন্টস ড্যাশ দ্য ক্লাস। তাহলে ক্লাস কি? ক্লাসের মধ্যে বোঝাচ্ছে, ক্লাসের মধ্যে কতজন স্টুডেন্ট আছে সেটা বোঝাচ্ছে। তাহলে মধ্যেকে ইংলিশে কি বলে? এক্সিস্টিং স্টেট, অর্থাৎ আগে থেকে বিদ্যমান থাকা। বিদ্যমান হওয়া বলতে পারি বা বলতে পারি থাকা। সেক্ষেত্রে কি প্রিপোজিশন বসবে? না হচ্ছে ইন। পূর্ব হইতে বিদ্যমান বা থাকা বোঝাতে ইনও বসে।
এর আগে আমরা কিন্তু পড়েছি যে মুভমেন্টের ক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে। আবার এখানে দেখলাম বিদ্যমান বা থাকা বা মধ্যে এরকম বোঝাতে ইন প্রিপোজিশন বসে। দেয়ার আর 3 স্টুডেন্টস ড্যাশ দ্য ক্লাস, তাহলে ইন দ্য ক্লাস হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। ক্লাসে 3জন স্টুডেন্ট রয়েছে। দে ক্লাইম্বড ড্যাশ দ্য লরি, তাহলে দেখো ক্লাইম্বড মানে কি, আরোহণ করা বা চড়া। তাহলে প্রথমে কিন্তু লরির ভিতরে ছিল না, তাহলে প্রথমে কিন্তু লরির ভেতরে ছিল না, বাইরে থেকে লরিতে প্রবেশ করলো। তাহলে বাইরে থেকে ভেতরে যে এই যে মুভমেন্ট, বাইরে থেকে ভেতরের, তাহলে বাইরে থেকে ভেতরে মুভমেন্ট হলে কি হয়, ইনটু প্রিপোজিশন বসে, কি বসে, ইনটু। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে, ইনটু। দে ক্লাইম্বড ইনটু দ্য লরি, তাহলে সঠিক উত্তর ইনটু। চলে যাব আমরা পরের প্রশ্নে। হি ইজ সুইমিং ড্যাশ দ্য রিভার, দেখো সে নদীতে সাঁতার কাটছে। বাইরে থেকে নদীতে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়নি, অর্থাৎ বাইরে থেকে ভেতরে যাচ্ছে না, নদীতে আগে থেকে আছে এবং সেখানে কিন্তু সাঁতার কাটা শুরু করেছে, নদীতে থেকে সেখানে সে সাঁতার কাটা শুরু করেছে। তাহলে এক্সিস্টিং পজিশন, এক্সিস্টিং স্টেট বা বিদ্যমান বোঝাচ্ছি, বা বলতে পারি আগে থেকে থাকা, সেক্ষেত্রে কি প্রিপোজিশন বসে, সেক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে। তাহলে হি ইজ সুইমিং ইন দ্য রিভার, বোঝা গেল কিনা, তাহলে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন আছে টার্ন ড্যাশ দ্য রাইট, তাহলে ঘোরো ডান দিকে, তাহলে এরকম ডিরেকশন যদি বোঝায়, ডিরেকশন বা দিকে বোঝাতে টু প্রিপোজিশন বসে, তাহলে টার্ন টু দ্য রাইট হবে, তাহলে সঠিক উত্তর হবে টু। আই অ্যাম গোয়িং ড্যাশ জয়পুর, তাহলে আমি যাচ্ছি কোথায়, জয়পুর, তাহলে জয়পুর আমার কি, গন্তব্যস্থল। গন্তব্যস্থল বা ডেস্টিনেশন বোঝালে, ডেস্টিনেশন, তখন প্রিপোজিশন বসে টু, কি বসে, টু প্রিপোজিশন। তাহলে আই অ্যাম গোয়িং টু জয়পুর, তাহলে সঠিক উত্তর হবে টু। তারপরটা দ্য ক্লাস উইল বি হেল্ড ফ্রম মানডে ড্যাশ ফ্রাইডে, ক্লাস হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তাহলে এরকম যদি পর্যন্ত বোঝায়, পর্যন্ত মানে আনটিল, বা পর্যন্ত বোঝাতে আনটিল বা পর্যন্ত অর্থ প্রকাশ করলে তখন প্রথমেরটা ফ্রম হবে, তারপরটা টু হবে। তো এখানে ফ্রম তো দেওয়া আছে, ফ্রম মানডে টু ফ্রাইডে, তাহলে এখানে টু প্রিপোজিশন বসলো, সঠিক উত্তর টু। আবার এখানে টু দেওয়া থাকতে পারে, এখানে শূন্যস্থান থাকতে পারে, তখন এখানে তোমাকে লিখতে হবে ফ্রম মানডে টু ফ্রাইডে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে আছে ইট ইজ 5 মিনিটস ড্যাশ 10 নাও, 10টা বাজতে এখন 5 মিনিট বাকি আছে, তাহলে 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, হ্যাঁ কি না। তাহলে ঘড়িতে সময় উল্লেখ করলে কটা বাজতে কত মিনিট বাকি আছে সেটা প্রকাশ করতে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে ইট ইজ 5 মিনিটস টু 10 নাও, মানে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাহলে সঠিক উত্তর টু হবে। যদি বলে যে 10টা বেজে 10 মিনিট হয়ে গেছে, বা যদি বলে 10টা বেজে 5 মিনিট হয়ে গেছে, তখন টু প্রিপোজিশন না বসিয়ে তখন আমাকে বসাতে হবে পাস্ট। ইট ইজ 5 মিনিটস পাস্ট 10 নাও, তখন বলতে হবে ইট ইজ 5 মিনিটস পাস্ট 10 নাও, বা ইট ইজ 5 পাস্ট 10 নাও। বোঝা গেল কিনা, চলে যাবো পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে দে প্রেফার হকি ড্যাশ সকার, সকার মানে ফুটবল, তাহলে তারা মানে ফুটবলের থেকে তারা হকিকে বেশি পছন্দ করে। তুলনা করা বোঝাচ্ছে ফুটবলের সঙ্গে হকির, তাহলে এরকম তুলনা করা বোঝালে যাকে ইংলিশে বলে কম্প্যারিজন। তো কম্প্যারিজনের ক্ষেত্রে বা তুলনা করার ক্ষেত্রে কি প্রিপোজিশন বসানো হয় না, টু প্রিপোজিশন বসানো হয়, তাহলে এখানে টু হবে, তাহলে সঠিক উত্তর হবে টু।
দে প্রেফার হকি টু সকার। প্লিজ গিভ ইট ড্যাশ মি। দেখো, দয়া করে দাও এটা আমাকে। কাকে, কাকে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। দাও কোনটা, না এটাকে। তাহলে কি 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 দাও, না এটাকে দাও। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাও অবজেক্ট। তবে পার্থক্য হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা জড় পদার্থ, তখন সেটা ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট বলা হয় থাকে। আর যখন কাকে দিয়ে প্রশ্ন করা হয় তখন কোনো পার্সন তার উত্তর বেরোয়, অর্থাৎ তখন সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট অবজেক্ট যদি ডাইরেক্ট অবজেক্টের পরে বসে, এখানে ইট তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট বসছে, তখন সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। কি প্রিপোজিশন? টু। প্লিজ গিভ ইট টু মি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? টু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন কী আছে? আই লাইক ড্যাশ স্কি। স্কিটা কি না বরফের ওপরে চলা, ওই জুতোর মতো পায়ে বেঁধে নিয়ে সে যে লম্বা লম্বা কাঠের মতো সেগুলো নিয়ে যখন চলে সেটাকে বলা হচ্ছে স্কি করা। তো আমি পছন্দ করি সেরকম স্কি করতে। ঠিক আছে, তাহলে এখানে এটা ভার্বের 1 নম্বর ফর্ম। তার আগে কি প্রিপোজিশন বসে না ভার্বের 1 নম্বর ফর্মে আগে সদা টু প্রিপোজিশন বসে, দিলে তৈরি হয় ইনফিনিটিভ। তাহলে নিয়মটা কি না ইনফিনিটিভ যদি থাকে, অর্থাৎ ইনফিনিটিভের অংশ হিসাবে ভার্বের পূর্বে টু প্রিপোজিশন বসে, তাহলে এখানে স্কিটা তো মেন ভার্ব এবং সেটা V1 এ আছে, তাহলে তার আগে টু প্রিপোজিশন বসালে ইনফিনিটিভ তৈরি হবে। তাহলে সঠিক উত্তর কী হবে? টু। তাহলে আমি পছন্দ করি স্কি করতে, অর্থাৎ বরফে সেই যে জুতো পরে, কাঠের জুতোগুলো পরে চলতে আমি পছন্দ করি। হি ওয়ান্টস ড্যাশ হেল্প। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি V1 আছে। V1 মানে তার আগে যদি আমি টু বসাই তাহলে তৈরি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের অংশ হিসেবে V1 এর আগে কি বসে? টু বসে। তাহলে এখানে কি বসাবো? টু। হি ওয়ান্টস টু হেল্প, সে চায় সাহায্য করতে। তাহলে সঠিক উত্তর সি। উই ওয়েন্ট টু দ্য স্টোর। আমরা গিয়েছিলাম স্টোরে। ড্যাশ বাই সোপ, সাবান কিনতে। তাহলে উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝাতে বা উদ্দেশ্যে, যাকে ইংলিশে বলে ইন অর্ডার টু। কী করতে না সাবান কেনার উদ্দেশ্যে, সাবান কেনার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম স্টোরে, তখনও টু প্রিপোজিশন বসে। তাছাড়া আমরা দেখতে পারি এখানে বাইটা V1, আচ্ছা V1 আছে, তাহলে বাইটা V1, তাহলে V1 এর আগে আমরা টু বসালে ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে উদ্দেশ্য বা অর্ডার বোঝালে সেক্ষেত্রেও টু বসছে, আবার এদিক থেকে ইনফিনিটিভের দিক থেকেও টু বসছে। তাহলে সঠিক উত্তর টু। নেক্সট কোশ্চেন আছে হি উইল কমপ্লিট ইট ড্যাশ অ্যান আওয়ার। সে 1 ঘন্টার মধ্যেই, তাহলে 1 ঘন্টার মধ্যে কাজটা সেরে ফেলবে এরকম বোঝাচ্ছি। তাহলে এক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে, তাহলে ইন। সঠিক উত্তর কী হবে? ইন। দে উইল অ্যারাইভ ড্যাশ ডন। দেখো ভোরবেলাকে ধরাচ্ছে। আমরা 1 নম্বর ভিডিওতে, অর্থাৎ প্রিপোজিশনের যে 1 নম্বর ভিডিওতে সেখানে প্র্যাকটিস করেছি যে ডন মানে ভোর, তারপরে কি না হচ্ছে তোমার নাইট, তারপরে কি নুন। এগুলোর ক্ষেত্রে আমরা এদের পূর্বে অ্যাট প্রিপোজিশন বসাই। তাহলে দে উইল অ্যারাইভ অ্যাট ডন। ডন মানে ভোরবেলা, তারা ভোরবেলা আসবে। তাহলে সঠিক উত্তর হবে অ্যাট। আরও 25টি MCQ আমরা প্র্যাকটিস করে নিলাম প্রিপোজিশন চ্যাপ্টার থেকে, এবং তার সঙ্গে রুলসগুলো আমরা জেনে নিলাম। কিছু কিছু রুলসের হয়তো রিভিশন হয়েছে, ঠিক আছে, আবার কিছু কিছু রুলস নতুন। তো সব মিলে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি আমরা প্র্যাকটিস করবো পরের ভিডিওগুলোতে। থ্যাংক ইউ।